চিত্তা ভার্সিটির গেট হতে কয়েক কদম সামনে এগোতে কোথা থেকে যেন শাওন বিদ্যুৎ গতিতে তার কাছে ছুটে এলো। কোনো কিছু না বললেই তার হাত ধরে টেনে একটা ফাঁকা রুমে নিয়ে আসলো। তারপর রুমের দরজাটা বন্ধ করে দিয়ে চিত্রার সামনাসামনি দাঁড়িয়ে ঠান্ডা কিন্তু ধমকের স্বরে বলল, শাড়ি পরেছিস কেন? আচমকিত ঘটনায় চিত্রা শাওনের কথার কোনো জবাব দিতে পারল না। শাওন আবারও বলে উঠল, আমি কিছু একটা জিজ্ঞেস করেছি তোকে। এবারও চিত্রার তরফ থেকে কোনো জবাব না পেয়ে সে কিছুটা উঁচু গলায় বলে উঠল, কথা বলতেছিস না কেন? চুপ করে থাকবি তো খাবি এক থাপ্পড়। শাওনের কথা চিত্রা এবার কিছুটা ভড়কে যায়, তার গলা শুকিয়ে যায়। ঢাপ ঢাপ করে তাকিয়ে থাকে শাওনের দিকে, কিন্তু মুখ ফুটে কিছু বলে না। শাওন এবার শান্ত গলায় বলে উঠে, তুই কি চাচ্ছিস সবাই তোর দিকে খারাপ নজর দিক? চিত্রা তখনও শাওনের দিকে তাকিয়ে আছে। শাওন চিত্রাকে খানিকটা তার কাছে টেনে আনে। শাড়ি পরেছিস কেন? ছেলেদেরকে শরীর দেখানোর জন্য? বলতে বলতে চিত্রা ব্যাগ থেকে একটা পিন বের করে চিত্রার দৃশ্যমান পেটের অংশটি ঢেকে দিতে শুরু করে। শাওনের ঠান্ডা হাতের স্পর্শ পেতেই এক প্রকার কেঁপে উঠে চিত্রা, সাথে সাথে চোখ বন্ধ করে নেয়। শাওন শাড়ি ঠিক করতে করতেই আবারও বলে উঠে, শাড়ি সামলাতে না পারলে পরিস কেন? তুই জানিস তোর খোলা পেটের দিকে ছেলেগুলো কি বাজেভাবে তাকিয়েছিল? চিত্রা নিচের দিকে একবার চোখ বুলিয়ে নেয়। শাওন চিত্রের পেটের খোলা অংশটা খুব যত্ন করে ঢেকে দিল আর জানতে চাইল, শাড়ি কে পরিয়ে দিয়েছে তোকে? চিত্রা নিচের দিকে তাকিয়ে জবাব দিল, আম্মুর কাছে পরিয়ে নিয়েছি। ও আচ্ছা শোন, এরপর থেকে শাড়ি পরলে একটু দেখে শুনে পরবি, ঠিক আছে? চিত্রা মাথা নেড়ে সম্মতি জানালো, যার অর্থ হ্যাঁ ঠিক আছে। শাওন এবার কিছুটা দ্রুত বজায় রেখে জিজ্ঞেস করলো, কি খেয়েছিস সকালে? চিত্রা ব্যাগটা নিজের কাঁধে নিল, কিছুটা সময় নিয়ে উত্তর দিল, ঘুম থেকে উঠতে দেরি হয়ে গিয়েছিল ভাইয়া, তাই কিছু খাওয়া হয়নি। শাওন ধমকে উঠে বলল, এই কাজটা তো প্রতিদিন নিয়ম মাফিক ঠিকই করতে পারিস, আর বাদ বাকির দিকে খেয়াল থাকে না কেন? আজকে যাই আগে তোদের বাসায়, ফুফিকে আজ দু একটা কথা শুনিয়ে দিতে হবে। শাওনের কথা শুনে চিত্রা আতঙ্কে উঠল। সে ভাবতে লাগলো শাওন কি আজকে তাদের বাসায় যাবে নাকি, কিন্তু কেন? চিত্রা কিছুটা ভয় নিয়ে জিজ্ঞেস করলো, ভাইয়া তুমি কি আজকে আমাদের বাসায় যাবে? শাওন সাথে সাথে উত্তর, যাব তো, বলে চিত্রা কপালে তার উষ্ঠদয় ছোঁয়ালো, আর কিছু আবদ্ধ চুল কানের পাশে গুজে দিয়ে নরম গলায় বলল, আমার শ্বশুরের মেয়ের খেয়াল তো আমাকে রাখতে হবে তাই না? সে তো আর জানে না তার কিছু হলে তার শ্বশুরের ছেলের পরাণ পাখি আর থাকবে না। তাই আজকে ফুপিকে বলে আসবো শ্বশুরের মেয়েকে যাতে নিয়মিত খাবার খাওয়ায়, না খেতে চাইলেও ধরে বেঁধে খাওয়ায়, আর একটু যত্ন নেয়। শাওন বলা কথা আর কাজ কোনোটাই চিত্রার বোধগম্য হলো না। চিত্রা ছোট মস্তিষ্ক মাত্র ঘটে যাওয়া ঘটনাকে ঠিকভাবে উপলব্ধি করতে পারল না। সে শুধু বোকার মতো তাকিয়ে থাকলো শাওনের দিকে। শাওন চিত্রার দৃষ্টিকে উপেক্ষা করে আবারও চিত্রার হাত ধরে সোজা তাকে ক্যান্টিনে নিয়ে গেল এবং কিছু খাওয়ার পর বলে উঠল, আচ্ছা তুই এখন ক্লাসে যা, আর ছুটির পর আমার সাথে বাসায় যাবি। কবির ভাইয়াকে আজকে তোকে নিতে আসতে মানা করে দিব। বলে শাওন সেখান থেকে চলে গেল। শাওন বেরিয়ে যাওয়ার সাথে সাথেই ক্যান্টিনে প্রবেশ করলো ছোঁয়া। সে কিছুটা গদগদ হয়ে জিজ্ঞেস করলো, কিরে দোষ, শাওন ভাইয়া তোকে এভাবে টেনে আনলো কেন রে? ব্যাপার কি, কি চলে তোদের মাঝে? শেষের কথাটা কিছুটা সন্দিহান গলায় মুচকি হেসে বলল ছোঁয়া। চিত্রা ছোঁয়াকে ধমক দিয়ে বলে উঠল, চুপ কর শয়তান মাইয়া, তোর জন্য এত কিছু হইল, কি দরকার ছিল কাল এত জোর করার? কাল বললাম তোকে আমি শাড়ি সামলাতে পারি না, পরবো না, তাও শুনলি না, আবার ইমোশনাল ব্ল্যাকমেল শুরু করে দিলি, সাইকো একটা। ছোঁয়া কিছুটা দমে যায়। চিত্রার বাহুতে একটু ধাক্কা দিয়ে মুচকি হেসে বলে, কেন রে? এই শাড়ি পরা সুন্দরী রূপে ভাইয়া তোকে দেখে বেসামাল হয়ে আবার চুমু টুমু খেয়ে বসলো নাকি? চিত্রার চোখ মুখ এবার রাগে লাল হয়ে উঠে। সে ধূপ করে ছোঁয়ার বাহুতে একটা কিল বসিয়ে দেয়। চিৎকার করে বলে, চুপ করবি? যত সব ফালতু কথা, ক্লাসে দেরি হয়ে যাচ্ছে, চল ক্লাসে চল।
বলে সে নিজের ব্যাগ কাঁধে তুলে নিয়ে হাঁটা শুরু করলো। সোয়া কিছুক্ষণ সেখানে থা মেরে দাঁড়িয়ে থেকে চিত্রার কাছে দৌড়ে আসে আর রসিয়ে রসিয়ে বলে উঠে, দোস্ত তোকে কিন্তু আজকে সেই লাগতেছে, এই নীল রংটাতে তোকে বেশ মানিয়েছে, পুরাই ক্রাশ। সত্যি বলছি মাইরি, আমি যদি ছেলে হতাম তোকে তুলে নিয়ে একেবারে চাঁদের দেশে পাড়ি জমাতাম। চিত্রে হাঁটা বন্ধ করে রাগী চোখে ছোঁয়ার দিকে ফিরে তাকায়। ছোঁয়া চিত্রার দিকে তাকিয়ে ফ্যালফ্যাল করে হেসে দেয়। চিত্রা কিছু বলে না। ছোঁয়া বুঝতে পারে চিত্রা রেগে আছে, আর বেশি কিছু বলাটা ঠিক হবে না, তাই সেও আর কিছু বলল না। তারা দুজনে ক্লাসে চলে গেল। কিরে, এতক্ষণ ধরে কি ক্লাসে নিলি ভাবির? বলে মুচকি একটা হাসি দিল ইশতিয়াক। অপর পাশ থেকে আরিফ কৌতুক করে বলে উঠল, আরে বুঝিস না কি ক্লাস নিতে পারে? শাওনরা তাদের কথার কোনো জবাব না দিয়ে নিজের শার্টের বুক বরাবর ২য় নাম্বার বোতামটা খুলে বুকে একটা ফু দিয়ে ইশতিয়াকের পাশে একটা চেয়ার টেনে ধপাস করে বসলো। খানিকটা বিরক্ত প্রকাশ করে বলল, এই ফেব্রুয়ারিতেই এত গরম পড়ে গেলে জীবন চলবে কেমনে মামা? ইশতিয়াক শাওনের কাঁধে হাতে রেখে দু পাটি ধপধপে সাদা দাঁত বের করে বলে উঠল, এমন সুন্দরী ফুফাতো বোন থাকলে সব মামাতো ভাইয়েই এমন গরম লাগে মামা। শাওন এবার চরম বিরক্তি প্রকাশ করলো। একে তো ঘামে ভিজে সাদা রঙের শার্ট প্রায় শরীরের সাথে মিশে গেছে, তার উপর এদের ননসেন্স কথাবার্তা। সে কিছুটা রাগী গলায় বলে উঠে, চুপ করবি তোরা? শাওনের ধমকে দুজনেই চুপ। কিছুক্ষণ পর শাওন আবারও বলে উঠে, ক্লাসে যাসনি কেন এখনো? আরিফ ফোন থেকে মাথা তুলে বলে উঠল, তোর জন্যই তো বসে বসে অপেক্ষা করতেছিলাম, ভাবতেছিলাম একসাথে যাব, কিন্তু তুই তো মামা ফুফাতো বোন নিয়েই ব্যস্ত। শাওন চেয়ার থেকে উঠে ক্লাসের উদ্দেশ্যে হাঁটতে হাঁটতে বলল, ফালতু কথা বাদ দে, এমনিতে দেরি হয়ে গেছে, চল ক্লাসে চল। ক্লাস শেষ হলো প্রায় 3:45। রুম থেকে বেরোলো চিত্রা আর ছোঁয়া। চারপাশে কেমন ভ্যাপসা গরম। টানা 5টা ক্লাস করার পর দুজনের অবস্থা নাজেহাল। ছোঁয়া খুব বিরক্তির সাথে বলে উঠল, দোস্ত খুব খিদে পেয়েছে, চল কিছু খেয়ে আসি। চিত্রা আর কোনো কথা না বাড়িয়ে ক্যান্টিনের উদ্দেশ্যে রওনা হলো। তারা দুজনে ক্যান্টিনের কোনা টেবিলটাতে গিয়ে বসে খাবার ফরমায়েশে দিল। কিছুক্ষণের মধ্যে তাদের খাবার চলে আসলো। খাওয়ার এক পর্যায়ে চিত্রার ফোনে একটি বার্তা আসলো। চিত্রা ব্যাগ থেকে ফোন বের করে চেক করলো। শাওনের বার্তা, 5 মিনিটের মধ্যে গেটের সামনে আয় বলে হুমকি দিয়েছে। চিত্রা তেমন গুরুত্ব দিল না। সে খাওয়ার মনোযোগী হয়ে ভাবতে লাগে, এই ছেলেটা সবসময় এত হুকুম ফলায় কেন? সে কিছুতেই বুঝতে পারে না। কোনো কিছু হলেই ধমক, এটা কেন করলি, ওটা কেন করলি, তুই কি কখনো বড় হবি না, এত বোকা কেন তুই, আরো কত কি, এসব কি ভাই? চিত্রের ভাবনার মাঝে তার ফোনটা ভোঁ শব্দ করে উঠে। এবার কল এসেছে। স্ক্রিনে শাওন ভাইয়া নামটা জলজল করে ভেসে উঠছে। চিত্রা ফোন রিসিভ না করে রেখে দিল। মুহূর্তে আবার ফোনটা ভোঁ করে বেজে উঠতেই ছোঁয়া খেতে খেতে বলে উঠল, কিরে, কে ফোন দিছে? ফোনটা ধর। চিত্রা ফোন না ধরে কেটে ব্যাগের ভেতর রেখে দেয়। এবার দ্বিতীয়বারের মতো ফোনটা বেজে উঠে, কিন্তু চিত্রা ধরে না। ছোঁয়া খেতে খেতে চোখ তুলে তাকায় চিত্রার দিকে, আর ইশারা জানতে চায় কি সমস্যা। চিত্রা ছোট করে জবাব দেয়, কিছু না। এরই মধ্যে শব্দ করে ছোঁয়ার ফোনটা বেজে উঠে। ছোঁয়া বিরক্ত মুখে ফোন বের করে রিসিভ করতে অপর পাশ থেকে শাওন কিছুটা ক্রোধের সাথে বলে উঠে, ছোঁয়া তোমার ফোন স্পিকারে দিয়ে চিত্রার সামনে ধরো। ছোঁয়া কোনো কথা না বলেই শাওনের কথা মতো ফোন স্পিকারে দিয়ে চিত্রার সামনে ধরে। অপর পাশ থেকে শাওন রাগী গলায় বলে উঠে, 5 মিনিটের মধ্যে গেটের সামনে আসবি, আর নয়তো আমি গিয়ে কোলে করে নিয়ে আসতেছি বলে কল কেটে দিল শাওন। ছোঁয়া ফ্যালফ্যাল করে তাকিয়ে জিজ্ঞেস করলো, কিরে দোস্ত, ব্যাপার কি? শাওন ভাইয়া, আর তুই কই যাবি? আমাকে না বলে কোথাও পালিয়ে যাওয়া ধান্দা করেছিস নাকি আবার? চিত্রা ধমক দিয়ে বলে উঠে, চুপ কর তো,
ওই বেটায় আজকে আমাদের বাসায় যাবে। আমার তো চিন্তায় এখনই হাত পা কাঁপতেছে। সব প্রশ্ন করে, কেন গেলে, কি সমস্যা? চিত্রা উচ্চ স্বরে বলে উঠে, সামনের বারের কথা মনে নেই? সামনের বার বাসায় গিয়ে আম্মুকে কি না কি বলছে আমার নামে। আম্মু সে কি গালি, একেবারে রণচণ্ডী রূপ ধারণ করেছিল। এই ডেভিল ব্যাটা যখনই আমাদের বাসায় আসে তখনই কিছু না কিছু ঝামেলায় ফেলে আমায়। জানি না এবার কোন মুসিবত অপেক্ষা করতেছে আমার জীবনে। বলতে বলতে চিত্রা উঠে দাঁড়ায়। তারা দুজনে খাবার বিল পে করে ক্যান্টিন থেকে বেরিয়ে মেন গেটের উদ্দেশ্যে রওনা হয়। যেতে যেতে ছোঁয়া আশ্বাসের সুরে বলে, আরে চাপা নিস না, কিছুই হবে না এবার। চিত্রা আর ছোঁয়া দুজনে গেটের সামনে এসে উপস্থিত হয়। দেখতে পায় শুভ রঙের শার্ট, কালো প্যান্ট আর চোখে কালো সানগ্লাস পরে কালো রঙের বাইকের উপর শাওন বসে আছে। শার্টের দুহাতা ফোল্ড করা, বাহাতে কালো রঙের চামড়ার বেল্ট, ঘড়িটা যেন তার লোমশ হাতের সৌন্দর্য দ্বিগুণ বাড়িয়ে দিয়েছে। চিত্রা আর ছোঁয়া আরও কিছুটা সামনে এগোতে দেখতে পায় কিছু আবদ্ধ সিল্কি চুল শাওনের কপাল বরাবর পড়ে আছে, যা তার সৌন্দর্যকে আরও দ্বিগুণ বাড়িয়ে দিয়েছে। চিত্রা ভাবে, একটা ছেলে মানুষও কি এতটা সুন্দর হতে পারে? শাওন জিভ দিয়ে তার জামরঙা ওষ্ঠদ্বয় বিছিয়ে নেয়, ঘড়ির দিকে তাকিয়ে সময় নিয়ে করে। দেখে মনে হচ্ছে সে একেবারে বিরক্তির চরম পর্যায়ে আছে। চিত্রা আশেপাশে তাকায়, দেখে সব মেয়েগুলোই শাওনের দিকে কেমন মুখ হা করে তাকিয়ে আছে। দেখে মনে হচ্ছে একেবারে চোখ দিয়ে গিলে খাবে। বিষয়টাতে চিত্রাও বেশ বিরক্ত হয়। সে বুঝে উঠতে পারে না এভাবে একটা ছেলের দিকে তাকিয়ে থাকার কি আছে। ছোঁয়া শাওনের দিকে তাকিয়ে থেকে বলে উঠে, কি মাল মাইরি, দেখলে পুরো শরীরের অঙ্গ প্রত্যঙ্গ জেগে উঠে, মনে হয় জাপটে ধরে দুইটা চুমু খেয়ে ফেলি। চিত্রা রাগী চোখে তাকায়। ছোঁয়া বুঝতে পারে একটু বেশি বলে ফেলেছে। সে কোনো মতে চিত্রাকে বাই বলে একটা অটোতে উঠে পড়ে আর দ্রুত সেই স্থান ত্যাগ করে। চিত্রা কিছুক্ষণ শাওনের দিকে তাকিয়ে থেকে ধীর পায়ে এগিয়ে যায়। চিত্রা শাওনের সামনে দাঁড়াতেই শাওন বাইক স্টার্ট করে আর চিত্রাকে দ্রুত বাইকে উঠতে বলে। চিত্রা বাইকে উঠে বসে। শাওন তাকে ধরতে বললে সে পেছনে বাইকের একটা অংশ ধরে থাকে। শাওন কোনো কিছু না বলে চিত্রার হাত তার কাঁধের নিচে দিয়ে বুক বরাবর রাখে। চিত্রা কেঁপে উঠে। হাত সরিয়ে নিতে চাইলে শাওন কড়া গলায় বলে উঠে, হাত সরাবি তো খাবি থাপ্পড়, বলে বাইক চালানো শুরু করে। চিত্রা আর হাত সরানোর মতো সাহস জোগাড় করতে পারল না। চিত্রা আশেপাশে চোখ বুলিয়ে দেখে মেয়েরা কেমন ঢাপঢাপ করে তাদের দিকে তাকিয়ে আছে। এতে সে একটু অস্বস্তিতে পড়ে যায়। যেতে যেতে শাওন একটা আইসক্রিম আর চকলেটের দোকানের সামনে গাড়িটা ব্রেক করে। গাড়ি থেকে নেমে রাস্তার পাশে থাকা ফুলের দোকান থেকে টকটকে লাল দুটো গোলাপ ফুল কিনে চিত্রার খোপা বাঁধানো চুলে গুজে দিয়ে মৃদু স্বরে বলে, এত সময় ধরে এটারই কমতি ছিল, এলো কেশিকে, এবার একেবারে পারফেক্ট লাগছে, ঠিক রবীন্দ্রনাথের উপন্যাসের ফুটন্ত চরিত্রের মতো। শাওনের কথায় চিত্রা লজ্জা পায়। লজ্জায় তার দুধে আলতা গড়নের গাল আর নাকের ডগা রক্তিম বর্ণ ধারণ করে। শাওন সেটা বুঝতে পারে। এক হাতে পিছনে মাথা চুলকে মুচকে হাসি দেয়। চিত্রার হাত আলতোভাবে ধরে আইসক্রিম শপের ভেতরে নিয়ে যায়। আইসক্রিম আর চকলেট চিত্রার অনেক পছন্দের। সামনে শীতের সিজনে চকলেট খাওয়া হলেও আইসক্রিম খাওয়া ছিল চিত্রার জন্য একেবারে নিষিদ্ধ। বহুদিন পর চিত্রা আজ এসেছে আইসক্রিম শপে, যার কারণে মনে মনে সে বেশ খুশি। চিত্রাকে আইসক্রিম খাওয়ানোর মানুষ হলো দুজন, এক শাওন আর এক তার বড় ভাই কবির। শাওন চিত্রার পছন্দের আইসক্রিম অর্ডার দেয় আর নিজে ফোনে ব্যস্ত হয়ে পড়ে। কিছুক্ষণের মধ্যে আইসক্রিম আসলে চিত্রা আপন মনে আইসক্রিম খাওয়া শুরু করে আর আর চোখে শাওনের দিকে তাকায়। শাওন সেটা বুঝতে পারলে বলে উঠে, আমার দিকে তাকাতে হবে না, তাড়াতাড়ি আইসক্রিমটা শেষ কর, আমার কিন্তু খুব খিদা লাগছে, বাসায় গিয়ে ফুপির হাতে পেটে ভরে খাবো আজ। শাওনের কথায় চিত্রা আবারও লজ্জায় পড়ে যায়। মাথা নিচু করে জিজ্ঞেস করে, ভাইয়া তুমি কি কিছু খাবে না? শাওন আর চোখে তাকায় চিত্রার দিকে।
দেখে চিত্রার ঠোঁটের একপাশে আইসক্রিমের কিছু অংশ লেগে আছে। শাওন নিজের বাঁ হাতের বুড়ো আঙুল দিয়ে সেটি মুছে দেয় আর জবাব দেয়, না তুই খা। চিত্রা আইসক্রিম খাওয়া শেষ হলে শাওন তাকে বেশ কিছু চকলেট কিনে দেয় আর তারা বাসায় উদ্দেশ্যে রওনা হয়। চিত্রা আর শাওনের বাসায় আসতে আসতে প্রায় 6টা বেজে যায়। বাসায় কলিং বেলে চাপতে জাহানা বেগম এসে দরজা খুলে। শাওন ভেতরে প্রবেশ করতে করতেই বলা শুরু করে, ফুফি আমাকে আগে খেতে দাও তো, খুব জোর খিদা পেয়েছে আজ। তোমার মেয়েকে ভার্সিটি থেকে নিয়ে আসতে আসতে আজ আমার অবস্থা খারাপ। কবির ভাই যে কিভাবে এই মেয়েকে প্রতিদিন নিয়ে যাওয়া আসা করে সেই জানে। জাহানা বেগম ডাইনিং টেবিলের কাছে এসে প্লেটে ভাত তুলতে তুলতে বলে, শাওন যাও বাবা, তুমি ফ্রেশ হয়ে আসো, আমি খাবার দিচ্ছি। শাওন ডাইনিং টেবিলে চেয়ার টেনে আয়েশ করে বসলো। একটু সুর টেনে বায়না ধরলো, ফুফি ফ্রেশ হব না, তুমি আজকে খাইয়ে দাও তো আমায়। জাহানা বেগম প্লেটে মাছের পিসটা তুলতে তুলতে মুচকি হেসে বলে, পাগল ছেলে একটা। জাহানা বেগম শাওনকে খাইয়ে দিচ্ছে আর শাওন ছোট বাচ্চার মতো মোবাইল দেখতে দেখতে ভাত খাচ্ছে। আর এদের দুজনের কাণ্ড চিত্রা থমেরে দাঁড়িয়ে দেখতে আসে। চিত্রা আসলে বুঝতে পারে না এই ছেলে এত ঢং কেমনে করতে পারে। বর্তমানে এই ছেলেকে দেখে যে কেউ বলে দিবে ছেলেটি অতি সভ্য, অতি ভদ্র এবং একেবারে মাসুম একটা ছেলে, যে কিনা ভাজা মাছটা উল্টে খেতে পারে না। কিন্তু আসলে তো তা না, এই ছেলে হলো একটা বজ্জাতের হাড্ডি। চিত্রার ভাবনার মাঝেই তার মা জাহানা বেগম ধমক দিয়ে উঠে, কিরে তুই অমন করে দাঁড়িয়ে আছিস কেন? যা তাড়াতাড়ি ফ্রেশ হয়ে আয়, আমি ভাত বেড়ে দিচ্ছি। চিত্রার মায়ের কথা তার এবার ধ্যান ভাঙলো। সে জাহানা বেগমের উদ্দেশ্যে বলে উঠল, আমি এখন খাবো না আম্মু। চিত্রার বলতে দেরি, কিন্তু জাহানা বেগমের তেলে বেগুনে জ্বলে উঠতে দেরি নেই। জাহানা বেগম একেবারে ঝাঁঝালো গলায় বলে উঠল, এখন খাবি না মানে? সকালও তো না খেয়ে চলে গেলি, এখন আবার বলতেছিস এখন খাবি না? ভাত খাবি না তো কি চর খাবি আমার হাতে? চর খেতে না চাইলে তাড়াতাড়ি ফ্রেশ হয়ে খেতে আয়। জাহানা বেগমের কথা শাওন ফোন থেকে মাথা তুলে চিত্রার দিকে তাকিয়ে মুচকি হাসি দিল, যাতে করে চিত্রার মেজাজ একেবারে তুঙ্গে। সে ধূপধাপ পা ফেলে সিঁড়ি বেয়ে নিজের রুমে চলে গেল। ফ্রেশ হয়ে নিচে এসে দেখে শাওনের খাওয়া শেষ। সে সোফায় আশোয়া হয়ে গেম খেলতে ব্যস্ত। জাহানা বেগম চিত্রাকে দেখতে পেয়ে রান্নাঘর থেকে বলে উঠে, টেবিলে খাবার বাড়া আছে, সম্পূর্ণ শেষ করবি তারপর উঠবি। চিত্রা লক্ষ্মী মেয়ের মতো ডাইনিং টেবিলে চেয়ার টেনে বসে খাওয়া শুরু করে। জাহানা বেগম রান্নাঘর থেকে বেরিয়ে ডাইনিং রুমে আসতেই শাওন অভিযোগের সুরে বলতে শুরু করে, ফুফি তোমার মেয়েকে একটু শাসন করিও বুঝছো? শাড়ি টাড়ি কি সব পরে যাচ্ছে ভার্সিটিতে, এসব যাচ্ছে তো যাচ্ছে, তাও আবার ঢেই ঢেই করে নেচে পুরো ক্যাম্পাসে মানুষজনকে দেখাচ্ছে। কিছু বললে সেটাও শুনে না, একেবারে ঘাড় তেরা হয়েছে একটা। মেয়ে বড় হয়ে গেছে ফুফি, এবার বিয়ের ব্যবস্থা করো তো তাড়াতাড়ি। শাওনের কথা বলা শুনে চিত্রা খাওয়া ছেড়ে কাশতে শুরু করে। কি মিথ্যাবাদী এই ছেলে! শাওনের প্রতিটা কথা মনে হচ্ছে চিত্রার মাথার উপর দিয়ে গেল। কি বলে এই ছেলে! ভার্সিটি থেকে শুরু করে একেবারে বিয়ে, মাথা কি ঠিক আছে? জাহানা বেগম পানির গ্লাসটা এগিয়ে দেয় চিত্রের দিকে। চিত্রা ডক করে গ্লাসে সবটুকু পানি শেষ করে, কিন্তু শাওনের মধ্যে কোনো প্রকার হেলদোল নেই। সে আপন মনে গেম খেলতে ব্যস্ত। জাহানা বেগম এবার চিত্রার উদ্দেশ্যে জিজ্ঞেস করে, মহারানী কি তাহলে ভার্সিটিতে গিয়ে এসব করে বেড়াচ্ছে? চিত্রা অবাক চোখে তার মায়ের দিকে তাকায় আর বলে উঠে, আম্মু তুমি ভাইয়ার বলা সব কথা বিশ্বাস করলে? তুমি কি তোমার নিজের মেয়েকে একটুও বিশ্বাস করো না? জাহানা বেগম এবার ধমকে উঠে বললেন, বিশ্বাস করব না তো কি করব? ছেলেটা কি আর শুধু শুধু মিথ্যে কথা বলবে? আসুক আজকে তোর বাবা, মেয়েকে পড়ালেখা করাবে, শিক্ষিত বানাবে। মেয়ে যে এদিকে উচ্ছৃঙ্খলে যাচ্ছে সেদিকে কি ওনার কোনো খেয়াল আছে?
বকতে বকতে ঝর্ণা বেগম আবারও রান্নাঘরে চলে গেলেন। চিত্রাকে আর কিছু বলার সুযোগটা পর্যন্ত দিলেন না। চিত্রা এবার কাঁদো কাঁদো চোখে শাওনের দিকে তাকালো। শাওন বাচক মেরে মুচকি একটা হাসি দিল আর মৃদু স্বরে বলে উঠল, তখন যে ফোন ধরিসনি আর আমাকে অপেক্ষা করিয়েছিলি, এটা তার পানিশমেন্ট। চিত্রা কিছু না বলে মুখ ধুয়ে রাগে গনগন করতে করতে নিজের রুমে চলে গেল। সে জানতো এই মানুষটা তাদের বাসায় আসছে মানে তার কপালে শনি আছে। রাত প্রায় 10টা বাজে। চিত্রা, শাওন, কবির, জাহারা বেগম সকলে মিলে রাতের খাবার শেষ করে। চিত্রার বাবা আমজাদ আহমেদ ব্যবসার কাজে 3 দিনের জন্য বাইরে গেছেন। খাওয়া দাওয়ার এক পর্যায়ে তারা সকলে মিলে কিছুক্ষণ গল্প গুজব করে ঘুমাতে যায়। তখন মধ্যরাত। ঘুমের মধ্যে চিত্রের মনে হচ্ছে কোনো সুঠামদেহী মানুষ তাকে বুকের মধ্যে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরে আছে। কারো গরম নিঃশ্বাস চিত্রার গল দেশের উপর এসে আসছে পড়ছে, যাতে করে খুব অস্বস্তি হচ্ছে চিত্রার। বেশ কিছুক্ষণ পর চিত্রা নিজের চোখ জোড়া হালকা খুলে ঘুম ঘুম চোখে একটু সময় নিয়ে সেই মানুষটির দিকে তাকাতেই এক চিৎকার।